नमस्कार। समित सोम उनी लिखছেন যদি ट्रांसफार प्रपार्टी एक्ट अनुयायी लीज डिडे বা ওয়েস্ট বেঙ্গল প্রেমিসিস টেনেন্সি অ্যাক্ট অনুযায়ী টেনেন্সি এগ্রিমেন্টে যদি কোনো আরবিট্রেশন ক্লজ থাকে তাহলে সেই আরবিট্রেশন ক্লজকে ইগনোর করে এভিকশন স্যুট ফাইল করা যায় কিনা। 100% যায়। যতই এইসব এগ্রিমেন্টে আরবিট্রেশন ক্লজ থাকুক না কেন, আপনাকে এভিকশনের মামলা সিভিল কোর্টেই করতে হবে। আরবিট্রেশন ক্লজ ওয়েস্ট বেঙ্গল প্রেমিসিস টেনেন্সি অ্যাক্ট বা ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টকে ভায়োলেট করতে পারে না বা ওভাররাইডিং এফেক্টও নয়। সুতরাং আপনাদের যে মামলাটা করতে হবে, যতই আরবিট্রেশন ক্লজ থাকুক না কেন, সেটা সিভিল কোর্টেই এভিকশনের মামলাটা করতে হবে। এবং সিভিল কোর্টে এভিকশনের মামলাটা করতে গেলে আপনাদের যেটা দরকার, আদার সাইড কোশ্চেন তুলবে যে আরবিট্রেশন ক্লজ থাকা সত্ত্বেও সিভিল কোর্টে মামলা করে তারা সেকশন 5 আর 8 করতে পারে। যখনই সেকশন 5 আর 8 করবে, আপনারা ওয়েস্ট বেঙ্গল প্রেমিসিস টেনেন্সি একটা টেনেন্ট হলে তারা যদি 5 আর 8 করে আরবিট্রেশন অ্যাক্টের, সঙ্গে সঙ্গে ওই মামলায় সেকশন 7(3) দরখাস্ত করে ডিফেন্স টাকা আউট চাইবেন। আরবিট্রেশন ক্লজ থাকতে হলেও সেটা আইনত হওয়া উচিত। আইনের বাইরে এগ্রিমেন্টে যা ক্লজ থাকবে সেটাকে রিডান্ডেন্ট হিসেবে ট্রিট হবে। সুতরাং এইসব ক্ষেত্রে ল যেটা গভর্ন করছে, যেমন ওয়েস্ট বেঙ্গল প্রেমিসিস টেনেন্সি অ্যাক্ট, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট, ঠিকা টেনেন্সি অ্যাক্ট ইত্যাদি ইত্যাদি, টেনেন্সি সংক্রান্ত যে আইনগুলো আছে সেগুলোই গভর্ন করবে আরবিট্রেশন ক্লজ থাকলেও। যতই ওখানে লেখা থাক ইট ইজ এগ্রিড বাই অ্যান্ড বিটুইন দ্য পার্টিস, যতই লেখা থাক সেটা ইগনোর হবে। আশা করি বুঝতে পারলেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন যে সময় মতো যদি ডিফেন্ডেন্ট বা টেনেন্ট ওই আরবিট্রেশন ক্লজের গার্ড নেয়, গার্ড নিয়ে যদি বলে যে এটা আরবিট্রেশনে পাঠানো হোক, তাহলে সেটা টেনেন্টদের পক্ষে দুর্ভাগ্য, কারণ তার ডিফেন্সটা স্ট্রাক আউট হয়ে যাবে। রিটেন স্টেটমেন্ট 3 মাসের মধ্যে ফাইল করতে পারে, 7(1) 7(2) করে টাকাটা কিন্তু 1 মাসের মধ্যেই জমা দিতে হবে। না হলে কিন্তু ডিফেন্সটা স্ট্রাক আউট হয়ে যাবে, হেরে যাবে। আরবিট্রেশন ক্লজকে গার্ড করে বা আরবিট্রেশন ক্লজের ওপর বন্দুক রেখে মামলা কিন্তু জেতা যাবে না। টেনেন্টদের তাদের মামলায় কিন্তু হারতে হবে। এটা মাথায় রাখবেন। ভালো থাকবেন।